একটু কথা কহো না, ও না পেছন ফিরে যাও না, ও না একটু তুমি হাসো না, ও না কেন ভালোবাসো না। আমাদের বাংলাদেশে সবসময় ছিল না ইঞ্জিনিয়ার হও না ডাক্তার হও, এখন গায়ক হও, ইটস নট আ প্রবলেম। ডাক্তারের থেকে বেশি কামায় ইউটিউবাররা। মেটালিকার মতো ব্যান্ডের জন্য কাজ করব, তুমি নিজেই তো গান গাইতে পারো, তুমি কেন আরেকজনের পিছে বাজাচ্ছ? লুকান যেরকম প্রথমে বেনসন এজিস জিতার পর স্টেজ থেকে নাইমে বলে দিচ্ছে উই আর দ্য বেস্ট ব্যান্ড, এবং আমরা সেইবার বেস্ট ব্যান্ড পাই গেছি। ছিল ওর গার্লফ্রেন্ড। আমাদের ব্যান্ডটা আসলে কলোনি এবং স্কুল থেকে কিন্তু ব্যান্ড হয় না। বাম্বাকে তো আগে ফার্স্ট অফ অল রেকগনাইজ হইতে হবে যে সে একটা গভর্নমেন্ট বডি। জিতবে আর্টিস্টই, কারণ গান আর্টিস্টের। ওই বাম্বাও কিছু করবে না, জি সিরিজও কিছু করবে না, কপিরাইট অফিসও কিছু করবে না। বাম্বার ওই যে 50টা ব্যান্ড, তার মধ্যে তো ম্যাক্সিমাম অ্যাক্টিভ না। আমি জেমস ভাইকে ছাড়া বাংলাদেশে আর কোনো ব্যান্ডের কোনো আর্টিস্ট দেখি না। রকস্টার বলতে আমি কাউকে দেখি না। কেন জেমস ভাই 5 কোটি টাকা পায় না? এআর রহমান কি রাস্তায় জ্যাম লাগিয়ে গেছে না? তো জেমস ভাইয়ের জন্য হওয়ার কথা। আতিফ আসলামকে আমি তো চিনি না। বাম্বাই ওই যারা সদস্য তারা পদবি পেয়ে বসে আছে, অ্যাক্টিভিটি নাই। লেডি গাগার মতো আর্টিস্টের জন্য নাকি 90টা লরি ট্রাক যায়, কাপড়ই যায় বলে 2টা লরি ট্রাকে। তো আমাদের অ্যাটলিস্ট কাপড় যাক একটা লরি ট্রাকে। একটা দেশের 6% ইকোনমি আর্ন করে একটা ব্যান্ড। কালবেলার দর্শকের জন্য আজ আমরা ব্যতিক্রম একটি আয়োজন নিয়ে হাজির হয়েছি। আমি মহিউদ্দিন আলী মাহি আছি আপনাদের সাথে, আর আমার সাথে রয়েছে 90 দশকের জন্ম নেওয়া ব্যান্ড সাবকনসাস। আজ আমরা জানবো তাদের জন্মলগ্ন থেকে বর্তমানের অবস্থা নিয়ে। আমরা প্রথমেই পরিচয় পর্ব সেরে নেব। Hello, Kalbela. I'm Subconscious. Thank you for coming to our studio, first of all. পরিচয় দেয় আমি ভোকালিস্ট, গিটারিস্ট, নীরা ম্যানেজার এবং ভোকালিস্ট, অশি ইজ দ্য লিড গিটারিস্ট, অয়ন বেসিস্ট, সৈকত নাদার লিড গিটারিস্ট এবং ড্রামার লুকান। আচ্ছা, সাবকনসাসের জন্ম তো সেই 98 সালে, তো এখন চলতেছে 2025। তো দীর্ঘ এই সময় আপনাদের যে জার্নিটা, এই জার্নির মাঝখানে দর্শক কিন্তু আপনাদেরকে হারিয়ে ফেলেছিল। তো জার্নি থেকে এবং হারিয়ে ফেলার কারণ পর্যন্ত আমরা জানতে চাই শুরুতে। অনেক বড় অ্যান্সার হওয়া উচিত, যাই হোক। বাট আমরা যে ব্রেকটা নিয়েছিলাম, ব্রেকটা আসলে আমি আর লুকান অনেক বছর আমেরিকায় ছিলাম, ওইটার কারণেই আসলে ব্রেক। আবার ওই সময় একদম মিউজিক থেকে আমরা ব্রেক নিই না। আমি মিউজিক নিয়ে পড়াশোনা করছি, সাউন্ড ইঞ্জিনিয়ারিংয়ের উপর। লুকান আর্কিটেকচার শেষ করছে আমেরিকায়। তারপর উই কেম ব্যাক 2013-তে মনে হয় উই কেম ব্যাক এবং উই ডিড আওয়ার থার্ড অ্যালবাম। তার আগে 2002 আর 2004-এ আমাদের ফার্স্ট অ্যান্ড সেকেন্ড অ্যালবাম বের হয়। আর তারপরে আমরা আবার একটু ব্রেকে যাই 2013-তে অ্যালবাম বের হওয়ার পর। ওই ব্রেকটাও আমেরিকাতে আসা যাওয়া অন অ্যান্ড অফ এটার কারণেই ছিল। পরে 2022 বা 20-এ আমরা মনে হয় উই started thinking about 22 we started thinking about bringing the band again. আমরা ফোর্থ অ্যালবামের কাজ শুরু করছি, তখন we have new members ওরা অ্যাড হয়েছে। প্রতিষ্ঠাকালীন সদস্য আপনারা কয়জন আছেন এখন, আর ব্যান্ডের মেম্বার এখন কয়জন? এমনি আমরা ব্যান্ড মেম্বার 5-6 হিসাবে কাউন্ট হয়। আমরা সাউন্ড ইঞ্জিনিয়ার আছে 7 জন বলতে পারেন। একদম শুরুতে আমি আর লুকানি খালি আছি, মানে শুরুতে যারা শুরু করছিল তাদের মধ্যে আরও 3 জন ছিল। বেসিস্ট ছিল সুজয়, ও কানাডায় থাকে, বা শেরিনা ভোকালিস্ট ছিল জার্মানিতে এখন, আর নাবিল কিবোর্ডিস্ট, ও বাংলাদেশে থাকে। নাবিল আসলে প্রফেশনালি মিউজিক করে অনেক, ও সাবকনশিয়াসকে বেশি সময় দিতে পারে না, এই কারণে ওখান থেকে লিভ নিছে। না লিভ না, he can get back, and he's always a part of the band. সাবকনশিয়াসের আপনারা দুজন হচ্ছেন একদম প্রতিষ্ঠাকালীন সদস্য। নতুন যারা আছে তাদের সাথে কাজ করার অভিজ্ঞতা এবং একদম প্রতিষ্ঠাকালীন সদস্যদের সাথে কাজ করার অভিজ্ঞতার যে পার্থক্যটা, সেটা একটু জানতে চাচ্ছি। আমরা যখন শুরু করি, আমরা 2 ভাই বাসায় সারাক্ষণ টুকটাক মিউজিক নিয়ে কথাবার্তা হইতো। লুকান ওয়াজ অলওয়েজ দ্য আর্কিটেক্ট অফ দ্য হোল ব্যান্ড। ও সবসময় দেখা যেত যে বিভিন্ন রকমের লিরিকের কোরাস পার্টগুলো সে নিয়ে আসতো, আর পরে আমি ওইটাকে কমপ্লিট করতাম। আর আমাদের যে মেম্বার আগে ছিল, যেরকম বেসিস্ট ছিল, সে আমারই স্টুডেন্ট ছিল, আমাদেরই শেখানো সব কিছু। ওই সময় হাতে ধরে ধরে শেখানো হইতো, আমরাও শিখতাম, এগুলো হয়তো। এখন একটু ডিফারেন্স আছে, এখন ওরা কিছুটা প্রিপেয়ার্ড, ও অনেক বছর মিউজিক করে। আমরা যে সময় সাবকনশিয়াস করি, ওর ব্যান্ড ছিল নিউরেসিস 98-এ, অ্যারাউন্ড দ্যাট টাইম। সো পুরান পাপি, অনেক বছর ধরে মিউজিক করে, তো ওকে ট্রেন করার কিছু হয় নাই। ওর জাস্ট খালি সাবকনশিয়াসের ও তো আগে অন্য গান সবসময় প্র্যাকটিস করতো, ওর সাবকনশিয়াসের গানগুলাকে তুলতে তার হয়তো 2 বছর লাগছে। বা এখনও অনেক গান আছে আমাদের সাবকনশিয়াসে, তো আসলে অনেক গান, মানে 40-45টা গান হয়ে গেছে।
সো ওরা আসার পরে দে লার্ন অল দ্য সংস। আর লার্নিংয়ের থেকে বড় জিনিস আসলে গানটাকে প্রথম থেকে নিয়ে তারপরে তারা তাদের নিজেদের মতো, আমরা ওই ব্যক্তি স্বাধীনতাটা তাদের সবসময় দেওয়া ছিল যে হোয়াট এভার ইউ কাম আপ উইথ, গানটা ওরকমভাবে আমরা বানাতে চাই, মানে প্রেজেন্ট মেম্বাররা যারা থাকবে তারা যেরকম বাজায় সেইটা নিয়েই আসলে সাবকনসিয়াস সবসময় আগায় যাবে, এরকম টাইপেরই একটা কনসেপ্ট। সো দে আর প্রিপেয়ার কিছু, আমরা গান বানাচ্ছি একসাথে, সো অনেক কিছু লার্নিং হচ্ছে নতুন নতুন। আপনাদের ব্যান্ডের যত স্টোরি পাওয়া গিয়েছে যে স্কুল ফ্রেন্ডরা মিলে ব্যান্ডটা গঠিত করেছিলেন ফার্স্টের দিকে, তো আপনাদের দুজনের কাছে জানতে চাচ্ছি যে ওই সময়কার স্কুল বন্ধুরা মিলে যে ব্যান্ড তৈরি করার যে সাহস, যে স্ট্রেংথটা পেত, সেটা কি এখনকার প্রজন্ম যদি কেউ করতে চায় স্কুলের ফ্রেন্ডরা, তাহলে কি তাদের মানে করা পসিবল? করা পসিবল অফকোর্স, মানে ব্যান্ড চালানো আসলে ইটস নট আ ম্যাটার অফ জোক, আসলে অনেক সিরিয়াস হইতে হবে মিউজিক নিয়ে, এবং এটার যে ডেডিকেশন দিতে হয়, এই ডেডিকেশন ফুলফিল না থাকলে ব্যান্ডটা আগায় যায় না এমনিও। আর নতুনরা অবভিয়াসলি করতে পারবে, বাপের পয়সা থাকতে হবে প্রচুর মিউজিক করতে প্রথম, তারপরে ওইটাকে প্রফেশন হিসাবে বানায় নিয়ে টাকা ইনকাম করা, এটা পর্যন্ত যাওয়া আসলে অনেক কষ্টকর একটা কাজ। ম্যাজিকটা, সিনসিয়ারিটিটা ওইখানেই। হ্যাঁ, আর আমাদের সিনিয়র্সরা আমাদেরকে দেখাই দিয়ে গেছে, বাচ্চু ভাই, জেমস ভাই, বাচ্চু ভাই নাই আজকে, বাট এনারাই তো আসলে পুরো সিনারিওটাকে তৈরি করে দিয়ে গেছে আমাদের জন্য, যে ব্যান্ড করেও খাওয়া যায়, বা ব্যান্ড মিউজিক করে ইট ক্যান বি আ প্রফেশন আনলাইক এভরি আদার প্রফেশন। যেরকম খাটতে হয়, ও আর্কিটেকচার প্র্যাকটিস করে, হি ইজ আ বিজনেসম্যান, ওদের যেরকম খাটতে হয় সেম খাটনিটা মিউজিকেও দিতে হয়। মিউজিকে 9 to 5 হিসেবে না নিলে হয় না, প্রফেশনাল মিউজিক করা যাবে। আর ইটস পসিবল, মানে ইয়াং পিপল শুড বি ইন্সপায়ার্ড, যে আগে আমাদের বাংলাদেশে সবসময় ছিল না ইঞ্জিনিয়ার হও নাহলে ডাক্তার হও, এখন গায়ক হও, ইটস নট আ প্রবলেম, বা সাউন্ড ইঞ্জিনিয়ার হও, ইটস নট আ প্রবলেম। হ্যাঁ, ইট কুড বি আ ভেরি গুড প্রফেশন, আর্নিং সোর্সও অনেক বেশি, একটা ডাক্তারের থেকে বেশি কামায় ইউটিউবাররা, সরি টু সে, বাট ইটস দ্য ফ্যাক্ট। হ্যাঁ, হইতেছে না এরকম, থিংস আর চেঞ্জিং, সো ইটস পসিবল, কিন্তু অনেক ডেডিকেশনস লাগবে, অনেক খাটতে হবে মিউজিক, ইটস নট ইজি। সাবকনসিয়াস ভক্তরা কিন্তু জানে যে আপনারা একটা সময় গ্যাপ নিয়েছিলেন, বিশাল এক বিরতি নিয়েছিলেন, আপনারা দুজনেই আমেরিকাতে ছিলেন, দুজনেই লেখাপড়া সম্পূর্ণ করেছেন। তো লেখাপড়া সম্পূর্ণ করার মধ্যেই ওখানে ক্যারিয়ার গড়ার কি কোনো স্বপ্ন ছিল কিনা, দুজনের কাছে প্রশ্ন, যে ব্যান্ড তো অনেক হলো, এখন একটা উন্নত লাইফ লিড করার জন্য আমেরিকাতে আমরা ক্যারিয়ার গড়তে চাই, এরকম কোনো চিন্তা ভাবনা ছিল কিনা? আমার ছিল, আমি সাউন্ড ইঞ্জিনিয়ারিং নিয়েই পড়াশোনা করছি এখানে, এবং খুবই ইচ্ছা ছিল যে আমেরিকায় বিভিন্ন জায়গায় কাজ করবো, বা আই গট দ্য স্কোপস, কিছু জায়গায় কাজ করছি, সাউন্ড ইঞ্জিনিয়ার হিসেবেও কাজ করছি, কিন্তু যেটা আসলে স্বপ্ন ছিল যে একটা লেটস সে মেটালিকার মতো ব্যান্ডের জন্য কাজ করব অ্যান্ড হোয়াট নট, সেগুলো হয়তো মেবি রেসিজম প্রবলেম স্কিনের জন্য হয় নাই, জানি না কেন হয় নাই, আই ডোন্ট ওয়ান্ট টু সে। তো সেটার কারণে ব্যাক করা, বাট এটা আমার কাছে মনে হয় যে ইটস এ ব্লেসিংস, যে আমাকে ওই রিয়েলাইজেশনটা আমেরিকায় আমার মাথায় কেউ একজন দিছে, যে তুমি নিজেই তো গান গাইতে পারো, নিজেই তো স্টেজে সব কিছু করতে পারো, নিজেই একজন সাউন্ড ইঞ্জিনিয়ার, ইউ ক্যান মেক অল দিস থিংস, তুমি কেন আরেকজনের পিছে বাজাচ্ছ, বা তুমি, ওইটাও একটা প্র্যাকটিস, ওইটা আলাদা প্র্যাকটিস, বাট আমার যেই যোগ্যতাটা বা স্টেজে এখন প্রমাণিত হয়, সেটা আমাকে তো ওই জায়গায় একটা বুস্ট শক্তি আমার ভিতরে আসছে, যে আমি ওইটা এখানে পাচ্ছি না, আমেরিকায় পাচ্ছি না। সো আই কেম ব্যাক টু বাংলাদেশ এবং স্টার্টেড মাই জার্নি, এবং আই এম প্রিটি হ্যাপি উইথ মাই ব্যান্ড। যখন আসছেন তখন তো আপনার দুজন ছাড়া মনে হয় কেউ ছিল না সাবকনসিয়াসে? না, একদমই না, ছিল, সবাই ছিল। মানে আমরা আমেরিকা থেকে আসার পর আমাদের সেটআপটা ছিল, আমি, জোহান, রানা ভাই হচ্ছে বেসে ছিল, আর নাবিল ছিল কিবোর্ডে, তখন 4-man ব্যান্ড ছিল আর কি। তখন আবার থার্ড অ্যালবাম করার সময় নীরা জয়েন করে, সো ওই সময় আমরা কিছু প্র্যাকটিস করতাম 2013-14 এরকম টাইমে। তো আপনাদের এখন পর্যন্ত কয়টি গান বের হয়েছে? 40টা তো হবে। এই 40টা গানের মধ্যে 5টা গান আপনারা কখনো ভাবেননি যে এই পরিমাণে সাড়া ফেলবে? সেই 5টি গানের নাম বলুন তো। এরকম না যে সাবকনশিয়াস কোনো সময় চিন্তা করে নাই যে বা গান হিট খাবে না বা এরকম, কারণ লুকান যেরকম প্রথমে বেনসন এজিস জিতার পর স্টেজ থেকে নামে বলে দিচ্ছে উই আর দ্য বেস্ট ব্যান্ড, এবং আমরা সেইবার বেস্ট ব্যান্ড পাই গেছি, কেমনে জানি। হ্যাঁ, সো আমাদের তো আপনাদের সাথে তো মনে হয় যারা করছে, প্রতিযোগিতা করছে, তারাও তো অনেক বেস্ট ব্যান্ড ছিল বাংলাদেশে। হ্যাঁ, তাহলে কেন মনে হলো যে আপনারা বেস্ট ব্যান্ড তখন? কারণ আমাদের পারফরমেন্স ওয়াজ রিয়েলি, মানে আই ক্যাচিং। একটা হচ্ছে শো করার পর, যে কোনো মিউজিশিয়ান শো করার পর তার শোটা যদি ভালো হয়, সে নামার পরে বুঝতে পারবে তার শোটা সবচেয়ে ভালো হয়েছে। 25 বছর পর এখন অবস্থান কি আপনাদের?
আমরা তো ভালোই আছি আলহামদুলিল্লাহ। না আপনি কি মানে বাংলাদেশের ব্যান্ডের সিচুয়েশন অনুযায়ী ফ্যান্টাস্টিক, এটা হচ্ছে স্বর্ণযুগ। স্বর্ণযুগ ব্যান্ডের স্বর্ণযুগ চলতেছে। সেই হিসাবে আমি যতটুকু জানি, খবর রেখেছি, সেই বিষয়ে আমরা জানি যে 2024-এ প্রচুর শো করেছে সাবকনসিয়াস, প্রচুর। 23-24 প্রচুর শো করেছে। আমরা ভেরি লাকি যে আমরা 22-এ শুরু করি, মানে 21-এর লাস্টে শুরু করি, 22-এ আমাদের তেমন একটা শো না থাকলেও তাও অনেক শো ছিল। 23 আর 24-এ আমরা উই রিকভার ভেরি নাইসলি। এবং ওই 23-24-এর সময় এসে মানে 20 বছর আগের গান বানানো অহনা বিকেম ভেরি পপুলার। অহনা যে এত পপুলার হবে বা আমরা অহনা এখনো পপুলারিটির দিক দিয়ে তার আসল রূপটাই এখনো দেখে নাই। এটা মাত্র শুরু যা আমরা দেখতেছি, কারণ মানুষ যেভাবে নিচ্ছে গানটাকে, ইট শুড গো মানে গ্লোবাল। তো অহনাটা কেন মানুষ এতবার শুনলো? অহনাটার প্যাটার্নটা কি গানটা? যদি মিউজিক থিওরি অনুযায়ী বলা যায় তাহলে হচ্ছে যে পৃথিবীতে আসলে আমরা অনেক গান দেখছি যে গানগুলো কোরাস দিয়ে শুরু হয়, সেগুলো সবসময় হিট খায়। হ্যাঁ, এটার একটা কনসেপ্ট তো। এবং কর্ডিংয়েও মিউজিক থিওরি কনসেপ্টে যে স্কেল ধরতেছি সেই স্কেলে সবগুলা একটা মোডে খেলে আমরা সবগুলা কর্ডকে টাচ করতেছি কিনা সেটার একটা ব্যাপার আছে। আর খুব সবসময় পৃথিবীতে 4 কর্ড 5 কর্ডের গানগুলো খুব হিট খায়। জ্যাজ মিউজিকে যেরকম 100টা কর্ড থাকে হিট খায় না, রাইট? তো এরকম 4-5 কর্ডের একটা গান খুব সিম্পল টু লিসেন টু। আমরা যেসব প্যাটার্নে বাজাই, হ্যাঁ অনেক ছেলেপেলে ইয়াং পিপল ইফ দে ওয়ান্টেড টু পিক আপ দ্য সং ওদের জন্য অনেক হার্ড মনে হতে পারে, আমাদের জন্য মনে হয় না, কারণ আমরা ওই ইজি লিসেনিংটা ওইখানে ক্রিয়েট করে রাখছি। সো অহনার আর প্লাস এই অহনাটা এভরি স্টুডেন্ট ক্যান রিলেট টু, যে ইউনিভার্সিটিতে একটা প্রেম হয়, কলেজে একটা প্রেম হয়। আর অহনা আমাদের লাইফের সাথেও কিভাবে জড়িত সেটারও কিছু স্টোরিজ আছে। অহনার নামে কি কেউ ছিল আলটিমেটলি? মানে ভাবি আছে এখানে, তারপরে জিজ্ঞেস করি গল্পটার পিছনে। অহনা ছিল ওর গার্লফ্রেন্ড। অহনা গল্পটা একটু শুনেন দোকান ভাই। না না, গার্লফ্রেন্ড তো ছিল, কিন্তু গার্লফ্রেন্ড নিয়ে যে আপনি গান লিখে ফেলবেন, অহনার ট্রু স্টোরিটা আসলে, বা অহনার কোরাসের 4টা লাইন, অহনা পড়বে নাকি গহনা, বা অহনা পেছন ফিরে চাহো না, অহনা একটু কথা কহো না, এই লাইনগুলো আমার আব্বা, আমার কাজিনের নামও অহনা। আচ্ছা আচ্ছা। সো আমার মামাতো বোন, ও ছোটকালে এত কিউট ছিল, বাসায় ঘোরাফেরা করতো, আব্বু তাকে পেছন থেকে ডাক দিয়ে সবসময় ডাকতো, অহনা পড়বে নাকি গহনা, একটু পেছন ফিরে চাহো না। তো এই স্টোরিটা নেওয়া হয়। সাবকনসিয়াসের জীবনে এতই আইরনি যে অহনা ফেমাস হয়ে গেছে, অহনা এত কিছুভাবে রিলেটেড। ফার্স্টে কাজিন থেকে এটা আসলো। তো আমি যদি এখন কাজিনের স্টোরি বলি, সবাই বলবে কাজিনের সাথে প্রেম করছি, ইউনো স্টাফ লাইক দ্যাট। তারপরে কাকতালীয়ভাবে ওর গার্লফ্রেন্ড, ও যখন ব্র্যাকে যায় আর্কিটেকচার পড়াশোনা করে, তখন ওর গার্লফ্রেন্ডের নাম অহনা, এবং ওদের স্টোরিটাকেই তখন আমরা তুলে ধরি যে ওরা যা যা করতো। বেলি রোডে আসো না, ওরা বেলি রোডে ডেট মারতে যেত। আমরা স্টাফন গার্ডেন কলোনিতে থাকতাম। ফার্স্ট অফ অল আমরা কিন্তু স্কুল থেকে আমাদের ব্যান্ডটা হয় নাই, প্রথমে কথা হচ্ছিল না, আমাদের ব্যান্ডটা আসলে কলোনি। এবং স্কুল থেকে কিন্তু ব্যান্ড হয় না, মানে ব্যান্ডটা হয় স্কুলে। ধরেন একটা ফ্রেন্ড থাকতে পারে, আমেরিকায় স্কুল থেকে ব্যান্ড হয়, বিকজ ইউ স্পেন্ড লট অফ টাইম ইন দ্য স্কুল। কিন্তু আমাদের দেশের স্কুল প্যাটার্নটা কিন্তু 2টার পরে স্কুল শেষ, আর মিউজিক নাই তো, আর মিউজিক নাই। কিন্তু বিকালবেলা যে বন্ধুরা যেখানে থাকে, সেটার আশেপাশে তার সারাউন্ডিং আড্ডা থেকে কিন্তু মিউজিকটা ব্যান্ড হয়। তো যে দেখবেন যে ম্যাক্সিমাম ব্যান্ড যারা আইদার কলোনিতে বড় হয়েছে কিংবা একটা গ্রুপের মধ্যে বড় হয়েছে, 98 ওই সময়টা কিন্তু গ্রুপে, মানে আমাদের ফোন ছিল না, ভিডিও গেমস কিছু কিছু ছিল, কিন্তু উই আর মোর ইন্টারেস্টেড অন প্লেইং, মানে ফিল্ডে। তো আড্ডা ওই সব থেকে কিন্তু গান আসে। বেসিক্যালি ওই যে মাইয়া পটায় না কলোনিতে, ওরকম মাঠের মধ্যে বসে ছাদে ডাকতেছি। কথা আছে, এখন কিন্তু মাঠে খেলা এবং মাঠে আড্ডা বা মাটি তো কিন্তু নাই। কিন্তু তো সেই ক্ষেত্রে তাহলে জন ভাই যে বললো স্কুল থেকে ব্যান্ড হবে, তাহলে তো ব্যান্ড কিভাবে হবে? আমরা তো আগে মনে করেন ছাদ থেকে ছাদে ডাক দিতাম, ওই সুন্দরী এরকম। হ্যাঁ, এখন হলো পাশের জানলা দিয়ে ডাক দেয় আর কি, এরকম অবস্থা হয়ে গেছে, বেশি ঘরোয়া। I have to add to that, technology has come up so much. এখন it's very easy to do music, মানে people will sit in the home and they'll record everything, ওইটাই আবার ভাইরাল হয়ে যাচ্ছে। সো একটা দেশের এক কোনায় একটা ছেলে বসে গান বানাচ্ছে and it's getting viral all over the country. সবাই চিনে ফেলতেছে খুব তাড়াতাড়ি। এখন রিচ করাটা, আগে ওদের একটা জেনারেশনটা ওরা শুধু ওই কলোনির মধ্যেই they were limited.
এখন ইটস নট দ্যাট, এখন একটা কলোনিতে গান হইতেছে 10টা কলোনিতে শুনতে পারতেছে, বিকজ ইটস গেটিং লাইক প্রচার সো মাচ। প্লাস গানের ক্ষেত্রে যেরকম আগে ছিল, আগে ইউ হ্যাভ টু গো, বাংলাদেশ তো এতখানি ডেভেলপ ছিল না উইথ মিউজিক অ্যান্ড হোয়াট নট, এন্টারটেনমেন্টে হয়তো টিভি চ্যানেলস বা ওগুলো ছিল, বাট মিউজিকের ক্ষেত্রে আমাদের কারো না কারো থ্রুতে যাইতে হইতো, একটা লেবেল কোম্পানি থাকবে তাদের। এখন তো এত ইজি যে ইন্ডিপেন্ডেন্টলি যে কোনো ছেলেপেলেরা একটা ব্যান্ড ক্রিয়েট করে ইন্ডিপেন্ডেন্টলি গান বের করে ওইটা দিয়ে টাকা ইনকাম করা সম্ভব, তার কারো থ্রুতে যাইতে হচ্ছে না। এবং আমরা যখন আগে থ্রুতে যাইতাম সেগুলো তো অনেক প্যাচ গোচালা, ডিল করি একজনের সাথে সিডি ক্যাসেট ডিস্ট্রিবিউশন, সে গিয়ে দুনিয়ার সব কিছুর মধ্যে ফেলাতে হয়ে যায়। কেন আমরা তাহলে কি করবো? আমরা ফিউচারে খাবো না আমাদের মিউজিক দিয়ে? আমি দিছি একজনের ক্যাসেট বেচতে, ও ক্যাসেট বাদ দিয়ে অনলাইন সব কিছুর মধ্যে হাত দিচ্ছে, এগুলো কেন? এটা নিয়ে একটা অভিযোগ আছে, হ্যাঁ সবারই থাকবে, সবারই আছে, যে এট এ টাইম তারা হচ্ছে ফিতা যে ক্যাসেটটা বের হইতো ওই সময় তারা মিউজিকটা দিয়েছে, তো দেওয়ার পরে সেই সময় তো কপিরাইট আপনাদেরকে দিয়ে দেওয়া হয়েছে, আপনাদের রেমুনারেশন যেটা থাকে সেটা দেওয়া হয়েছে। তো এখন তারা যদি ইউটিউব, ফেসবুক বা যে কোনো ডিজিটাল প্ল্যাটফর্মে যদি গানটা পাবলিশ করতে চায় তাদের প্ল্যাটফর্ম থেকে, সেক্ষেত্রে আপনাদের কি অনুমতি নেওয়া হচ্ছে? না, নেওয়া হচ্ছে না, দেখেই তো বলতেছি যে তখন কি ছিল, তখন একটা ব্যান্ডের কপিরাইটও হইতো না। হ্যাঁ, কপিরাইটটা আননেসেসারি ভাবে কোম্পানি করে নিচ্ছে। আর কোম্পানি তো একটা গানকে ওন করতে পারে না, কোনোদিনই পারবে না। ইন্টেলেকচুয়াল প্রপার্টি কোথাও বিক্রি হয় না, সো ইন্টেলেকচুয়াল প্রপার্টি সে কিনতে পারে না, তো সে কপিরাইট করবে কিভাবে? তার কাছে ডিস্ট্রিবিউশন রাইটস দেওয়া হয় যে কোনো কোম্পানি। সরি টু সে 3টা কোম্পানি ছিল আমাদের দেশে, এখনো মেবি আছে, জি সিরিজ, সঙ্গীতা, সাউন্ডটেক, এরাই তো আছে। এখন এদের মধ্যে 2জন চলে গেছে, বুঝছে বাসবুস খায়া নাই হয়ে গেছে, রাইট? আর্টিস্টরা যখন ধরা শুরু করছে, এই জন্য দে আর গন। একজন এখনো আছে, স্টিল মানুষকে ঠকাই যাচ্ছে, জানি না কি হচ্ছে। মানুষ যার জীবনে প্রথম একটা গান বের হয় তার জন্য এটা খুব ইম্পর্টেন্ট যে যার থ্রুতে বাইর হচ্ছে বাইর হয়ে যায়, কোনো রকম আগে গানটা বাইর হোক। কিন্তু এই গানটা যখন হিট খায়, একটা আর্টিস্ট তার নামকরণের টপে চলে যায়, গানটা সে ওন করতে পারে না, এটা তো একটা লস। এটা তো দুনিয়ার কোথাও হয় না, বাংলাদেশ জোর জবরদস্তি করে করলেই হবে নাকি যে কোনো কোম্পানি? আপনাদের তো ব্যান্ডের একটা সোসাইটি আছে, প্রতিষ্ঠান আছে, তো এইসব তো আপনাদের আর্থিকভাবে ব্যাপক ক্ষতিগ্রস্ত হচ্ছে। কোথায় আছে প্রতিষ্ঠান? মানে অ্যাক্টিভ কে প্রতিষ্ঠান, কে কারে হেল্প করছে? যে প্রতিষ্ঠানটা আছে সেই প্রতিষ্ঠানটা ওরকম কারে হেল্প তো করে নাই কোনোদিনও। যার কথা বাম্বা ইজ নট স্ট্রং এনাফ। বাম্বার তাহলে এটা মানে শক্তিশালী পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে কি করা উচিত? বাম্বাকে তো আগে ফার্স্ট অফ অল রেকগনাইজ হইতে হবে যে সে একটা গভর্নমেন্ট বডি। সেটাই তো না, সেটা না। বাংলাদেশ ব্যান্ড মনে করেন সব ব্যান্ডরা বললো যে হ্যাঁ এটা একটা গভর্নমেন্ট বডি, আমরা এদের রুলস মানি। 50টা ব্যান্ড তাদের আন্ডারে আছে, তার মধ্যে 30টা ব্যান্ডের কোনো খোঁজ নাই। অর্গানাইজেশন হয় কিভাবে? এটা তো করা উচিত, কারণ আপনি কিন্তু সাক্ষাৎকার প্রথমে কিন্তু জনগণ বলতেছিল যে আমাদের স্বর্ণ যুগ চলতেছে ব্যান্ডের, বাংলাদেশ ব্যান্ডের। একটা সময় পরে অনেক দিন বাদে এটা কিন্তু গর্বের সাথে বলতে পারতেছেন যে না, ব্যান্ডের একটা সময় যাচ্ছে। তো এখন যদি আপনারা এই মানে বিভিন্ন কোম্পানির দ্বারা এভাবে ক্ষতিগ্রস্ত হন, আমরা ক্ষতিগ্রস্ত, আপনারা আমার ব্যান্ড বলতেই ধরেন, আপনারাই ব্যান্ড বলতে সোসাইটি, ব্যান্ড সোসাইটি তো আপনারা আছেন, তো এই সোসাইটির তাহলে পদক্ষেপ কি নেওয়া উচিত? না, পদক্ষেপ প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল আর্টিস্ট কিন্তু এখন ইন্ডিভিজুয়ালি পদক্ষেপ নিতেছে, এবং এই ব্যান্ড থেকে ওইসব কোম্পানি থেকে কিন্তু ছুটে আসতেছে। আমরা যেরকম ছুটে আসছি জি সিরিজ থেকে, শিরোনামহীনও কিন্তু ছুটে আসছে, এরকম অনেক কটা ব্যান্ডই কিন্তু তাদের নামে গান নিয়ে ঝামেলা হচ্ছে, সব ব্যান্ডই কিন্তু কেস করতেছে। কেস করে কেসে ওরা শো আপই করে না, সো আলটিমেটলি কি হয়, অনেক লেন্দি করে প্রসেস, আলটিমেটলি তো গিল্টিটা তো সে তো গিল্টি, সে তো তার তো টাকা দেওয়া লাগবে, সবকিছু দেওয়া লাগবে, কারণ জিতবে আর্টিস্টই, কারণ গান আর্টিস্টের, ওটার থেকে কোনোদিনও এটা বিক্রি হবে না। মাথা তো আর বিক্রি হয় না, ব্রেন বিক্রি। একটা মানুষকে একটা হয়তো ক্ষমতা পর্যন্ত দেওয়া হয় যে ভাই তোমাকে আমি এইটা ডিস্ট্রিবিউট করতে দিলাম, আর তুমি ওই ডিস্ট্রিবিউশন পায়া ইচ্ছা মতো দুনিয়ার সব জায়গাতে এলন মাস্ক আয়া একটা টেসলা একটা কোম্পানি বানাইলো, বললো গান সাপ্লাই করবে, ওইখানে গান চলে গেল আপনি জানেন না, আপনার কাছ থেকে পারমিশনও নিল না। কেন ভাই? কেন? কেউ তো এই রাইটস দেয় নাই কাউকে, আর্টিস্ট তো দেয়। সম্মুখীন হয়েছে? হ্যাঁ, আমরা তো হইতেছি, পরে আর কি সরে আসছেন বিভিন্ন কোম্পানি। না, আমরা আমাদের গান ওন করি, কপিরাইট করছি আমরা, চাইলে আর আপনাদের গান কারো চ্যানেলে চালাতে না। কিন্তু এখন কথা হচ্ছে যে এই কপিরাইট যে আমরা কপিরাইট অফিস থেকে রেজিস্ট্রেশন করছি, এখন কপিরাইট রেজিস্ট্রেশন অফিস থেকে জি সিরিজ কে চিঠি পাঠানো হয়েছে, সবই করা হয়েছে, ওরা তো ওখানে শো আপ করতেছে না। কি করবেন আপনি? কি লিগ্যাল অ্যাকশনে যাবেন? এট দ্য এন্ড অফ দ্য ডে ইটস ইয়োর কল, আপনাকেই সবকিছু করতে হবে। এই যে লয়ার বলেন আর যাই বলেন, ওই কেস মেস আলটিমেটলি আপনাকেই সব লড়তে হবে। ইউ আর দ্য ভিকটিম, ইউ আর দ্য ফাইটার, সো ইউ হ্যাভ টু ফাইট। ওই বাম্বাও কিছু করবে না, জি সিরিজও কিছু করবে না, কপিরাইট অফিসও কিছু করবে না। আসলে আমরা নিজেরা যখন আমরা এভাবে যত রকম
অনলাইন পোর্টাল আছে, স্পটিফাই বলেন, অ্যাপল মিউজিক, ইউটিউব, সব জায়গায় আপনার গান ডিস্ট্রিবিউট করে দেবে, ইটস ডিরেক্ট কন্ট্যাক্ট। বাট পুরো জিনিসটা আসলে বুঝতে কারো না কারোর সাথে তো আমাদেরও কানেক্টিভিটি তৈরি করতে হয়েছে। দেয়ার আর সার্টেন মিউজিশিয়ানস যারা আমাদেরকে পুরো জিনিসটাকে বলছে যে তোমরা এই করো, এই করতে পারো, কিছু অনলাইন ডিস্ট্রিবিউশন বা কাকে কেস করতে হবে, কেমনে নিজের জিনিস নিজে আয়ত্তান, বা সেটা আমরা উই ডিসকাসড উইথ লট অফ পিপল। আমাদেরও ভাই ব্রাদার আছে মিউজিশিয়ান যারা ইন্ডাস্ট্রির ভিতরে কাজ করতেছে, তাদের কাছ থেকে আমরা হেল্প পাইছি। কিন্তু আপনি যখন নিজেরই করছেন, যখন একটা প্রবলেমে পড়েন, প্রবলেমে পড়ার পর এই প্রবলেমে যদি আগে কেউ পড়ে থাকে তাহলে সে আপনার অভিভাবক। যেরকম আমাদের একটা বিগেস্ট প্রবলেম যেটা হচ্ছে ইউটিউব হ্যাক হয়ে গেছে, ইউটিউব চ্যানেল কিছুদিন আগেই। হ্যাঁ, বিশাল একটা ফাইন্যান্সিয়াল লস কিন্তু আমাদের। অবশ্যই কয়েকটা ধরুন 2 থেকে 3 মাস আমাদের ইউটিউব থেকে টাকা আসে না, অফিসে বেতন দিতে পারতেছি না। তারপরে কি আবার রিকভার চলতেছে, এখনো চলতেছে রিকভারির জন্য আমরা উই গট ব্যাক দ্য চ্যানেল, এটাকে আমরা তো নিজেরাই বাই করছি। হাউ টু ফিগার ইট আউট, আমরা তারপর অনলাইনে দিয়ে দিয়েছিলাম যে কারো যদি এই ধরনের প্রবলেম হয়, কাম টু আস, উই ফাউন্ড দ্য সলিউশন। আচ্ছা, এই ক্ষেত্রে কারণ ডিজিটাল প্ল্যাটফর্মটা কিন্তু এখন মানুষের রুজির একটা মাধ্যম হয়ে গেছে। এখন আপনি যেমন বললেন যে একটা ডাক্তারের থেকে ইউটিউবার চাইলে বেশি ইনকাম করা পসিবল, তো এগুলো সংরক্ষণ বা সংরক্ষিত রাখার জন্য গভর্নমেন্টের কি কোনো ভূমিকা থাকা উচিত কিনা, আপনার কি মনে করেন? হ্যাঁ, মানে যে যেটা রাইটফুলি করতে চায় সে নিয়মটা থাকা উচিত। মানে যে আমি এভাবে করতে চাই, আমাকে আরেকজন একটা দামাচাপা দিয়ে বাই করে নিয়ে চলে যাবে, যে ওইটা লটা থাকা উচিত। ওই লটা থাকলো যে না তুমি এটা পারবা না, ঠিক আছে, কপিরাইট আছে, আমাদের বাংলাদেশে কপিরাইট ল আছে, যেটা আমরা এখন করে ফেলতে পারতেছি। এছাড়া আরও ইজি প্রসেস হওয়া উচিত। 100টা পারমিশন নিতে হয় বাংলাদেশ ব্যাংক থেকে টাকা আসলে, এত নলেজ দিতে হয়, ঠিক আছে, সবই দিলাম, লফুলি সব রাইট থাকলে ভালো, আর মেবি আরো স্ট্রং হবে। বিদেশের মতো তো এখনো হয় নাই। না, এখন কথা হচ্ছে যে আপনি যেটা বললেন যে গভর্নমেন্টের কি পদক্ষেপ নেওয়া উচিত। গভর্নমেন্ট এইটা করছে যে $5,000 কিংবা $10,000 প্রত্যেক মাসে যদি আসে, তুমি ব্যাংক থেকে ছেড়ে দাও টাকাটা। কিন্তু সে এখন গভর্নমেন্ট কি করতে পারে, আপনি যখন টিন সার্টিফিকেট করবেন, ওটার মধ্যে কি কোনো অপশন আছে ডিজিটাল কন্টেন্ট প্রোভাইডার? অপশন নাই তো। আপনি ইঞ্জিনিয়ার হিসেবে আপনার একটা প্রফেশন আছে, তো এই ডিজিটাল প্ল্যাটফর্মটাকে অনলাইন মানে এটাকে একটা ইনকাম শ্রেণী হিসাবে আপনি ডিক্লেয়ার করুন। আমরা দুই ভাই খুব সত্যজিৎ রায়ের খুব বড় ফ্যান। সত্যজিৎ রায়ের অনেক কিছু ফলো করি, এবং ওই ইন্ডিয়ান বা সাবকন্টিনেন্ট বলেন বা বাংলার যে ওয়েস্ট বেঙ্গলের যে রাজা মশাইদের যেসব কাহিনী ছিল সেগুলোর থেকে এগুলো আসা। মূলত গানটা গোপীগান বাঘাবাইন সিনেমা, গোপীগান বাঘাবাইন কিন্তু যখন ওরা যখন ভূতের রাজা থেকে বলটা পাওয়ার পর তারা কিন্তু দেশে দেশে ঘুরতে থাকে, তখন গোপীগান কিন্তু রাজার মেয়েকে দেখে, দেখলে কি নিখাত কি দেখলাম, পরি দেখলাম। হ্যাঁ, রাজার হেভি একটা এক্সপ্রেশন, তখন দুজন কথা বলে। তো ওই যে প্রেমটা, রাজার মেয়েকে ভালো এক ঝলকে প্রেমে পড়ে যাওয়া, ওইটার উপরে বেস করে এই যে চিঠি দেওয়া এই গানটা কিন্তু তৈরি করা। আবার শুনিয়ে দিলে একদম। ওই আমি লিখলাম তোরে, লিখলাম চিঠি, ও সখী কবে তুই উত্তর দিবি, ওই আমি লিখলাম তোরে মনের কথা, ও সখী বুঝলি না তুই মনের ব্যথা, চিঠির উত্তর দেওয়ার সময় আজ আমার নাই, বাবু জবাবার বয়স আমার আজ হয় নাই, প্রেম করা মহাপাপ গুরুজনেরা বলে, তোমার চিঠি নিয়ে ফেললাম ডোবার জলে, আর তা দিন দিন না না দিন দিন না না দিন দিন না তেরে গেড়ে দিন দা তা দিন দিন না না দিন দিন না ধাক ধাক ধাক। পরিবারে স্ট্রেস শো করতেছেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে, এখন আমার মনে হয় সেই ফিল্ডটা আরো বৃদ্ধি পেয়েছে। এখন আপনাদের গান তো মনে হয় নিজেদের গাওয়া লাগে না কোনো কনসার্টে গেলে, না ম্যাক্সিমাম ভিডিওতে আমি তো দেখতেছি জাস্ট খালি আপনি বলতেছেন, মিউজিক দিচ্ছেন, তার সামনে থেকে আপনার শ্রোতারা গিয়ে দিচ্ছে, এটা কেমন ফিল করতেছেন? মানে না গেলেও হয়, কিন্তু গান গাইতে হবে, ওকে বল, কারণ ক্যামেরাতে সবার গাওয়া শোনা যায় না, এজন্য গাইতে বলি। না না, লাইভ অডিয়েন্সে তো আপনারা শুনেন, তো তখন কি মনে হয় যে না সার্থক সাবকনসিয়াস তৈরি? ডেফিনেটলি যা পায় আসলে ভ্যালিডেশনটা তো ওখান থেকেই আসে।
ওর থেকে সুখের বিষয় আর কিছুই হতে পারে না যে আমরা কষ্ট করে যে গানটা বানাই সেটা মানুষরা কষ্ট করে গাচ্ছে বা এত সুমধুর করে গায়ে দিচ্ছে, সেটা আমাদের জন্য খুবই বড় প্রাপ্তি আসলে। সো মানে একটা গান যখন বানানো হয় নিজের ভালো লাগার সাথে, কিন্তু মানুষ যখন সেটাকে পছন্দ করে এর চেয়ে বড় প্রাপ্তি থাকে। রাইট, আমাদের ভালো কিন্তু এই ব্যান্ডের সবচেয়ে জুনিয়র মেম্বার, হ্যাঁ সবচেয়ে আর ইয়াং মেম্বার, কিন্তু সে কিন্তু এখন বুঝতে পারতেছে যে না সে একদম মানে সিনিয়র, সবকিছু ফিল করতে পারতেছে আপনাদের মতোই। আচ্ছা, আপনার ব্যান্ডের সাথে যুক্ত হওয়ার শুনবো একটু। বেসিক্যালি আমি জহন ভাই বেসিক্যালি বরিশালে বেশ কয়েকদিন থাকছে, আমি বরিশালে, সো ওইখান থেকে জহনের সাথে পরিচয় ব্যাক ইন 2020 করোনা টাইমে। এরকমই। সাবকনশাস তো জন্ম হয়েছে যখন, তখন আপনার বয়স কত? বয়স আমরা একসাথে জন্ম নিয়েছি। তো আপনার বয়স যত, সাবকনশাসের বয়স তত, তো তাদেরকে দেখে কি আপনার রিজেন মনে হচ্ছে না? থাকতে থাকতে এত বছর না, খুব কমও না খুব বেশিও না, একটা ব্যান্ড গ্রো হইতে তো মিনিমাম 10-15 বছর টাইম লাগে ওই বন্ডিংটা হইতে। আমাদের ইজ গেটিং দেয়ার হচ্ছে, বাট আলাদা করে লেজেন্ড, হ্যাঁ অবভিয়াসলি লেজেন্ড, কিন্তু আমার মনে হয় কি, অনেকটা মিশে গেছে। আমার মনে হয় যে মনে করেন যে একটা ছোট পাখির বাচ্চা যখন হয়, তারপর মাকে দেখে আর যদি পৃথিবীর কিছু না দেখে, ও মনে করো ওটাই তার ফ্রেন্ড, ওটাই সবকিছু। তো বুঝ হওয়ার পর থেকে সাবকনশিয়াসে বাজাচ্ছে, ও আসলে বুঝতে পারতেছে না কাদের সাথে আছে। সিনিয়রদের সাথে যখন মানে ছোট্ট বন্ধুরা যখন মিলিত হয়, ওয়ান কাইন্ড অফ যখন একসাথে থাকে, বড় ভাইরা কিন্তু একটা প্যারা দেয়, একটা চাপ হ্যাঁ, দেয়। সবচেয়ে বেশি খাটনি ওরে দিয়ে করাই আমরা। আপনাকে তো আমাদের সাথে কে করায়? কে করায়, কে করায় বল? হ্যাঁ, কে করায় না, আমি নিজেকে নিজে করাই। আচ্ছা আচ্ছা, তার মানে সবাই করে, বাট আমি নিজে এরপর থেকে তাকে কিন্তু একদম ভালোভাবে দিতে সবচেয়ে বেশি প্যারা কে দেয়? লিডার দেয় না? প্যারা কে দেয়? আমি ম্যানেজার সবচেয়ে বেশি প্যারা দেয়। লুকার সবচেয়ে প্যারা দেয়। ব্রো আমি কিন্তু বলি না, ও কিন্তু লোকালের বাসায় থাকে, ও তো এখানে পড়াশোনা করে প্লাস ব্যান্ডও করে। আচ্ছা আচ্ছা আমার ফ্যামিলি বরিশালে, বাট ও কিন্তু থাকে লোকালে, সো ওই গার্ডিয়ান সব লোক। আচ্ছা আচ্ছা। না আমি ওকে প্যারা দিই নাকি? অফ কোর্স। আমি কাউকে কোনো প্যারা দিই না। তুমি তো গুড বয়। হ্যাঁ তাই। আমি খালি ওকে বলি যে আমরা কোথায় যাইতে চাই, আমরা যেরকম সবাই মিলে বসে বছরের প্রথমে একটা টার্গেট করি যে এই বছর আমরা এই কতগুলা কন্টেন্ট বাই করবো এগুলো, তারপরে কিন্তু আর আমার ওকে বলা লাগে না এই সৈকত এরকম। ওর সবাই এখানে এন্টারপ্রেনার, সবাই যে যার মতো কাজ করতে থাকে, ও ওর মতো করতে থাকে, সব ওর স্টুডিওতে গান প্রডিউস করতে থাকে, সবার টার্গেট দেওয়া আছে বছরের প্রথমে। ইটারেট করে, যেমন আমরা আমাদের যে যার ইনস্ট্রুমেন্ট বাজানোর পাশাপাশি কিছু কিছু ব্যান্ডের জন্য করি, মানে এটা সবাই করে বেসিক্যালি। যেমন আমি আমার ভিডিও সেক্টরটা দেখি, যেমন অডিও সেক্টরটা দেখে, সো লুকান ভাই হচ্ছে পুরো মাস্টারমাইন্ড, পুরো জিনিসটা প্ল্যানিংটা হয় যে বছরে আমাদের যেরকম জানুয়ারির 1 তারিখে আমাদের পুরো প্ল্যান দিয়ে দেওয়া হয়েছে এই বছর আমরা কি করব। এই বছরে কয়টা কনসার্ট করার পরিকল্পনা আছে? 30টা। 30টা। আগের বছর 30টা বেশি গেছে আমাদের, মানে আগের বছর কয়টা প্ল্যান ছিল? আগের বছর 30টা প্ল্যান ছিল, কিন্তু 37টা হয়ে গেছে। So এটা- 30টা হয়ে যাবে। 30টা হয়ে যাবে। এর জন্য আমরা যেরকম আমরা বেশিও তো হতে পারে, কারণ মাসে 3-4টা প্রোগ্রাম থাকে আমি যতটুকু জানি। মানে শোনা- 3-4টা হয়, 8-9টার উপরে তাহলে তো- ট্যুরে বার হলে তো 8টা থেকে 10টা ট্যুর একবারে হয়ে এই যাবে। বছর যেমন পাশাপাশি আমাদের অন্যান্য প্ল্যান আছে, যেমন অ্যালবাম রিলিজ করবো, ফোর্থ অ্যালবামটা ফুল, এই কারণে কম করবো কনসার্ট। হ্যাঁ শো একটু কমাই নেওয়া হচ্ছে। আমরা যেরকম এই যে রোজা পর্যন্ত বা ঈদ পর্যন্ত আসলে বেশি শো নিতে চাচ্ছিও না, এমনিও আমাদের পার্সোনাল আমরা সব প্র্যাকটিসে ঢুকতে চাচ্ছি পুরো ব্যান্ড, যে কারণ আমাদের ওইভাবে সেট করা হয়েছে যে বছরে আমরা কি রুলে আসলে অ্যালবামগুলোকে করব, কারণ আমাদের অনেকগুলো অ্যালবাম বের করার ইচ্ছা পরিকল্পনা, এবং সো আমাদের যেরকম বছরে টার্গেট করা থাকে যে প্রথম 3 মাস কম্পোজ, তারপরে 3 মাস প্র্যাকটিস, তারপরে 3 মাস রেকর্ডিং, Studio। তারপরে 3 মাস মার্কেটিং। এইরকম আমরা অলরেডি আমাদের রিলিজ ডেটও সেট করে দিয়েছি 28 অক্টোবর। সো এই 2025 28 অক্টোবর বেসিক্যালি হোপফুলি যদি শেষ করতে পারি। অ্যালবামের নাম কি? রূপকথার কাব্য। আচ্ছা, এই সাক্ষাৎকারের শুরুতে আমরা মানে স্টার্টিং এর শুরুতে আমরা বেশ গল্প করছিলাম, আমরা একটা মিউজিক ভিডিও দেখেছি ডাহুকি। আমি একটু যাও। check করে আসি। মানে যা আপনি হ্যাঁ। আনঅফিশিয়ালি জিনিসটা দেখে ফেলছেন যে আচ্ছা। এই গানটা সম্পর্কে জানতে চাচ্ছিলাম এবং মিউজিক ভিডিওর যে বিষয়টা। ডাহুকির প্রথমে লেখা হয় ডিফারেন্ট কিছু অ্যাঙ্গেলে, এবং এইটা আমরা হোয়াট উই অ্যাকচুয়ালি মেন্ট ডাহুকি বলতে, যে আমরা আসলে পিসের ডাক দিচ্ছি, যে নো মোর ওয়ার, নো মোর নিউক্লিয়ার্স, নো মোর এরকম। সো আমরা একটা হিরোশিমার একটা ভিডিও কে কাজে লাগায়, ওইটার সাথে আমাদের লাইভ পারফরমেন্স যেটা ছিল সেটাকে নিয়ে পুরো অডিওটা ডেভেলপ করা হয় স্টুডিওতে, মিক্স মাস্টার করা হয়। সো ওইভাবে ডাহুকিটা বের হচ্ছে। ডাহুকির স্টোরিটা লুকান বলো। মানে স্ট্রেট বললো যেটা মানে আমরা উই আর সেইং নো টু দ্য নিউক্স, মানে আমরা আসলে বাংলাদেশ থেকে অ্যাটলিস্ট একজন তো বলা উচিত, কিংবা পৃথিবীতে অনেকজনই বলতেছে যে
নিউক্লিয়ারটা যাতে আমরা না ফেলাই, নিউক্লিয়ার অ্যাটমিক বোম না। যুদ্ধ হচ্ছে উই ক্যানট ডু ইট, উই ক্যানট স্টপ ইট রাইট নাও। আমরা হেল্প করতেছি যারা ভিকটিম হইতেছে, কিন্তু নিউক্স যদি পড়ে, মানে অ্যাটম বোম যেটা হিরোশিমা নাগাসাকিতে যেটা হয়েছে, ইট ওয়াজ ডিভাস্টেটেড, এবং এখনো পর্যন্ত খোড়া ল্যাংরা বাচ্চারা প্রডিউস হচ্ছে, রাইট? সো এটার আফটার এফেক্ট 100 ইয়ার্সের, এইটা যাতে মানুষ না করে। আর আগের যে অ্যাটমিক বোম আর এখনকার অ্যাটমিক বোম কিন্তু এখনকার অ্যাটমিক বোম 2000 টাইমস স্ট্রঙ্গার, পাওয়ারফুল। মেটাফরিক্যালিও জিনিসটা কাজ করে, কারণ আমরা তো 17 নম্বর ওয়ার্ড দেখি নাই, বাট উই স 24 এটাতে এই জেনারেশন দেখলো সিরিয়া প্যালেস্টাইন, এগুলো ইসরায়েল প্যালেস্টাইন যা যা হচ্ছে, এগুলো কিন্তু এখন মানুষ ফোকাসে আছে বিকজ গ্লোবাল এভরিওয়ান ইজ কানেক্টেড। তো এটা একটা মেটাফরিক্যাল, কাউকে জাস্ট কাম টু পিস, হ্যাঁ জাস্ট কাম টু আমরা পিসের ডাক দিচ্ছি আর কি, যে আমরা আচ্ছা সেই ক্ষেত্রে আমাদের যে ব্র্যান্ডেড প্ল্যাটফর্ম ইন্টারন্যাশনালি কানেক্ট না হলে তো এইসব মানে মেসেজগুলো ওয়ার্ল্ড ওয়াইড হচ্ছে না। তো সেক্ষেত্রে আপনারা কি কোনো কাজ করছেন আপনাদের ব্র্যান্ড নিয়ে গ্লোবালি আরো বেশি কানেক্টেড হওয়ার জন্য? এটা তো একটা ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার প্রথমত। আমার কাছে মনে হয় না এটা গ্লোবালি হচ্ছে না, এটা ভুল। আমার কাছে মনে হয় ডেফিনেটলি আ প্রবলেম। পৃথিবীর 5 নাম্বার ল্যাঙ্গুয়েজ হচ্ছে বাংলা। তো কতগুলা মানুষ, নিশ্চয়ই চাইনিজ একটা বেটা আমার এটা শুনবে না, বাংলা ভাষার সবাই শুনলেই হলো। এবং হ্যাঁ ঠিক আছে, এটা আলটিমেটলি মানুষের কানে পৌঁছাবে যদি মানুষ মনে করে যে না আচ্ছা এটা আমাদেরকে এক্সপোজার করা উচিত, তখনই হয়। মানে অনেক গানই তো শেয়ারের মাধ্যমেই তো জিনিসটা হয়। বাট আপনি কি আসলে মেইন কোশ্চেন এরকম যে আমরা ইন্টারন্যাশনাল পদক্ষেপ নিতে হইলে আমাদের ইংরেজি গান করতে হবে, এরকম কিছু কোনো পরিকল্পনা আছে কিনা? হইতে পারে, বাট আমরা বাংলা ল্যাঙ্গুয়েজে কথা বলি, জন্ম নিচ্ছি বাংলাদেশে, উই লাভ আওয়ার কান্ট্রি লাইক ক্রেজি, হ্যাঁ। সো আমরা পুরো বাংলা ভাষাটাকে নিয়েই ফ্রন্ট লাইনে যাইতেছি। কেন উত্তালা গাছলি না একটা গান সুপার ডুপার হিট খাইছে না পৃথিবীতে। তো ল্যাঙ্গুয়েজ ইজ নট আ প্রবলেম মিউজিকের ক্ষেত্রে, আমি মনে করি। বা হিন্দি গান, ডেসপাসিতো হিন্দি গানও টপ ভিউস, হ্যাঁ আমরা তো ল্যাঙ্গুয়েজ বুঝি না, তো টপ ভিউ বা হিন্দি গানও তো আসলে টপ লাইনে চলে যাচ্ছে। হিন্দি কয়জন বলতে পারে? আমেরিকাতে গেলে একজন সাদা মানুষ তো আর হিন্দি কথা বলে, তো সে তাদের এন্টারটেনমেন্ট অনেক ভালো, স্ট্রঙ্গার, সেসব জায়গার থেকে বা একটা ইন্ডিয়ান গানও শুনে ফেলতেছে, রাইট? সো বাংলাদেশি গানও ওরকম এন্টারটেইনড হইতে হবে মানুষের, যেটা মানুষ আসলে খুঁজে গানের মধ্যে। যদি এন্টারটেনমেন্ট হয় তাহলে এন্টারটেনমেন্ট, যদি অন্য কিছু খুঁজে যে না এটা ভালো গান, পিঙ্ক ফ্লয়েড খুঁজতেছে বাংলাদেশ থেকে, খুঁজুক, অসুবিধা নাই। সেটা বাংলাদেশ প্রডিউস করতে পারলে ওয়াই নট, হবে একদিন। আর ওইটা ছাড়াও আপনি যদি আগের মানে ধর আজ থেকে 10 বছর আগে যদি দেখেন যে ল্যাঙ্গুয়েজ নাম্বার যদি দেখেন যে কোন পজিশনে বাংলা ভাষা ছিল, বাংলা ভাষা কিন্তু ইন্ডিয়ার থেকে হিন্দির থেকে আগে ছিল। এখন হিন্দি সিনেমা করে বাঙালিরাও কিন্তু হিন্দি বুঝে বেশি, এই কারণে ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজটা উপরে উঠে আসছে। তো আমাদের ল্যাঙ্গুয়েজকে তো আমাদেরকে প্রচার করতে হবে। আপনাদের মেন উদ্দেশ্য হচ্ছে যুদ্ধ থেমে যাক, ওটা ওই গানটা এখনকার টাইমের জন্য আমরা আমাদের আরো অনেক রকমের কমপ্লেক্স গানের তো একটা মেসেজ থাকে, বার্তা থাকে সমাজের জন্য। বার্তা ছাড়া তো কোনো গান হয় না, আলটিমেটলি একটা গল্প থাকে। একটা গান কিন্তু সিনেমার মতো, আপনি অল্প সময়ের মধ্যে আপনার সব কিছু বুঝে যাচ্ছে। বাংলাদেশের ব্যান্ড, আপনাদের ব্যান্ডে লেডি মেম্বার রয়েছে, ভাবি যুক্ততা কবে থেকে? 13 থেকে। ভাবির কাজ কি? ম্যানেজিং দেম হ্যাজ বিন দ্য ফার্স্ট ডিউটি, আর এখন অ্যাডিশনাল ডিউটিস উড বি গান গাওয়া। শেরিনার 2টা গান হ্যাজ বিন রিয়েলি ফেমাস, এখন অনেক টপ চার্টে উঠতেছে। সো ওইটার জন্য দে নিডেড আ সিঙ্গার, সো এখন আমি ব্যাকআপ হিসেবে যতটুকু করতে পারতেছি ওদের জন্য, বাট মেইন রোল ইজ বিং। আচ্ছা ভাবি, আপনার কাছে প্রশ্ন সেটা হচ্ছে যে ঘর সামলানো এবং ব্যান্ড সামলানো পার্থক্যটা কোথায়? Oh man, there is a very fine thin line, হ্যাঁ, যেটা মাঝে মাঝে আমি ক্রস করে ফেলি, আবার ব্যাকে আসতে হয়, আবার মানে মাথায় বলতে হয় যে না this is you working and this is you being at home. But I was always his manager. মানে we've been together for almost 17 years. So I grew up with him, I grew up with his music. মানে ফার্স্ট ডেটে ধরেন সাবকনশিয়াস শুনছি, আল্লাহ এটা কি গান, কেমন গানগুলা, পরে শুনতে রিয়েলাইজ না there is some materials এই গানের পিছে, কম্পোজিশন, ওদের 2 ভাইয়ের স্টোরি, ওরা কিভাবে আসছে, ওদের ফ্রেন্ডস, এগুলো শুনতে কাইন্ড অফ ফেল ইন লাভ উইথ সাবকনশিয়াস। আর এরপরে হচ্ছে বেসিকলি ম্যানেজিং হিম ইনসাইড অ্যান্ড আউটসাইড, it's a very
থিন লাইন আর কি, ওকে বাসাও ম্যানেজ করতে হয়, বাইরেও ম্যানেজ করতে হয়, বাইরে ওর সাথে আরো অ্যাডিশনাল আরো 10 জন দিছে। সো ইটস লাইক আই এম দ্য মমি অফ দ্য গ্রুপ। হ্যাঁ, ও আমাদের যেটা হচ্ছে ব্যক্তিনীরা, ভাবিনীরা, ম্যানেজারনীরা, ভোকালিস্টনীরা, অনেকগুলো টাইটেল। মানে জিনিসটা হচ্ছে কি, ও তো ম্যানেজ করে, তো মানে আমরা যখন স্টেজে উঠি তখন ওর তো ম্যানেজ করার কিছু নাই, বৈশা আসুস কেন ওর এই কারণে আমরা সবাই ব্যান্ডে নারী সদস্য থাকলে কি কি লাভ হয়? নারী সদস্য মানে সতেজ পার্টিতে বাজা যায় একটা মাদারলি কেয়ার পাওয়া যায়। হ্যাঁ, অফ কোর্স। যেমন স্পেশালি আমি যেটা এক্সপিরিয়েন্স করছি, যখন আমরা ট্যুরে যাই, ও আমাদের খাওয়া দাওয়া, আমরা আমাদের রুমটার কোয়ালিটি কেমন, চাদরটা ঠিক আছে কিনা, বালিশ ঠিক আছে, ছারপোকা আছে কিনা, ছারপোকা আছে, মানে এই যে এই কেয়ারিং, আমরা বেটা মানুষরা গেলে কিন্তু ওষুধ নিয়ে যায়, I take like a bunch of ওষুধ, যার যে প্রবলেম, পেট খারাপ এই যে ওষুধ, জ্বর এই যে ওষুধ, মাদারলি কেয়ারটা, গ্যাস হয়েছে এই যে ওষুধ, বাথরুম হচ্ছে না এই যে ওষুধ, সব কিছু ওষুধ রেডি। তার মানে মাতৃত্বের একটা যত্ন পাওয়া যায়। অ্যাবসলিউটলি অ্যাবসলিউটলি, এটা তার ভালো দিক। ন্যাচারালি মেয়েরা যেরকম হয়, হোমলি এনভায়রনমেন্ট, বুঝতে পারছেন? মানে ওই যে একসাথে থাকে, আবার দুই ভাই, আবার আমরা ছোটবেলার ফ্রেন্ড, আবার বউ সিঙ্গার ম্যানেজার, ইটস আ ভেরি হোমলি এনভায়রনমেন্ট। হ্যাঁ, আমাদের ঘরের ডালি অনেক ভালো, আমাদের বাইরে আমরা ফ্যামিলি ব্যান্ড বলবো আমরা। এটা তো ফ্যামিলি আমি তো একই ছাদের নিচে থাকার মতোই অবস্থা। মানে দিনের একদম মুখ্যম সময়টা সবাই একসাথেই থাকে। না ফ্যামিলি হইতে তো ব্লাড কানেকশন হবে না, ব্লাড কানেকশন তো হয়ে তো অনেকে ফ্যামিলি হতে পারতো। We're connected by music. আমরা মিউজিক। তাহলে এই প্রেক্ষিতে আমরা বন্ধু গানটা শুনে ফেলি। হতেও পারিস তোরা রবীন্দ্রনাথ, কিন্তু বন্ধু তোরা সবার আগে। হতেও পারিস তোরা আইনস্টাইন, বন্ধুরা তোরা কেমন আছিস জানতে ইচ্ছে করে দূর থেকে, তোদের ছাড়া কি ভালো থাকি। মামার দোকানের চায়ের চুমু আর সিগারেটের ধোয়ার ফাঁকে দেয় না কেউ আর ফার্স্ট বুকিং। ফেসবুক টাইমলাইন ঘেটে দেখি সেলফিতে তোদের হাসি, মনে পড়ে অভিমান খুনসুটি। ও ও ও ও ও কৈশোরে দুরন্ত বনায় হাসি ঠাট্টায় ফিরতে চাই, যেখানে বন্ধু সবার থেকে দামি। চল রে চল হেসে খুশে গিটার হাতে গাইবো এ গান, হেসে খুশে জীবনের ছন্দে আনন্দে হেরে গলায় গাইবো এ গান, হেসে খুশে। পুরা গান শুনে পেলাম না, বাকি গানটা ইউটিউবে শুনে নেবেন। একদম সাবকনশিয়াস প্রথম থেকে 98, 99 অ্যারাউন্ড দ্যাট টাইম, ওই সময় থেকেই আমরা যখন লাইভ প্রোগ্রামগুলো করতাম স্টেজে, তখন আমরা দর্শকের ফিডব্যাকস নিতাম। যে কোনো বিটস হোক, যে কোনো একটা নতুন জিনিস করছি, হয়তো 2 লাইন করছি, হে মোহাম্মদ ইয়া রাসূলুল্লাহ, চল তো লাইভ একটু করে দেখি জিনিসটা এক্সপ্রেশন কেমন মানুষের। তো ওইসব এক্সপ্রেশন থেকে অনেক কিছু আমরা পাইতাম, যেসব পাইতাম সেগুলোই আমাদের গানে রূপান্তরিত হয়েছে আলটিমেটলি সবগুলাই। বা ওই মেয়ে, আমাদের সামনে একটা মেয়েরা এসে কীভাবে বলতো, পাশের বাড়িতে একটা নতুন ছেলে দেখছি দোস্ত, হ্যাঁ প্রেমে পড়ে গেছি, ওগুলোই সব গানের মধ্যে চলে আসছে। হ্যাঁ, আর আমরা ছেলেরা হিসেবে ও তুই এরকম প্রেমে পড়ছিস, ধর বেটা বলছি মায়ের ফোন, এইভাবেই আসছে সব কিছু। এবং অনেকগুলা গানের ধুন বা যে কোনো সুরের মাধ্যমটাও দর্শকের কাছ থেকে আসা, কাছে দর্শকের ফ্রেন্ড সার্কেল থেকেও আসে, ফ্রেন্ড সার্কেল থেকেও আসছে। হঠাৎ করে মাথায় আসলো যে যে ভাব দেখে মোর গা জ্বলে গেল। হ্যাঁ, এটা কিন্তু আমাদের ফ্রেন্ডের একটা ডায়লগ, ভাব দেখে মোর গা জ্বলে গেল। পাত্র দিতাম না আমরা কেউ, তাহলে গান লিখতে আপনাদের তেমন খুব বেশি একটা কষ্ট হয়নি? মানে ওই খোরাক না, না। গুলা যাইতে হয় না, মেইন কনসেপ্ট গুলো পাই গেছিলাম খুব ইজিলি বন্ধুদের জায়গা থেকে।
নতুন গান করার সময় ওই যে বন্ধু গান যেটা শুনলেন এইটাতে আমাদের টোটালি ছোটকালের একটা এক্সপেরিয়েন্স এখানে আছে, যেরকম আমরা জেমস ভাইয়ের অ্যালবাম লাল সিডি বলতেছি, লাল সিডি হচ্ছে দুঃখিনী দুঃখ করোনা সিডি, আমরা সারা দিন 24 ঘন্টা কতগুলা সিডি কিনছি আই হ্যাভ নো আইডিয়া। বাচ্চু ভাইয়ের কষ্ট অ্যালবাম কতগুলা কিনছি আই হ্যাভ নো আইডিয়া, মানে গান শুনতে শুনতে ফিতাটা যাই গেছে, সিডি ক্যাসেট নষ্ট হয়ে গেছে, এরকম জায়গা থেকে আসছে। সেই এক্সপেরিয়েন্সগুলো এইসব গানগুলোতে আছে, যে আমরা বন্ধু গানটাতে কি বলতেছি যে হেসে খুশে সবাই মিলে যেতে চাই, গিটার হাতে নিয়ে মঞ্চে গান গায়, বা ওই যে জেমস ভাই আমরা কি এখনো মিস করি ফেসবুকে, এখন যখন দেখি তোদের ওই হাসিগুলা, তখন তো ফেসবুক ছিল না, চাইলেও একটা সেলফি মারতে পারতাম না, কিন্তু এটা এই জেনারেশনে আইসা আমাদের ওই সময়ের যে নস্টালজিয়া যেই ফিলিংসটা, সেই ফিলিংসটা এই গানগুলোর মধ্যে পড়তেছে এখন। আমি যতটুকু জানি যে বাম্বা আপনারা কয়েকবার সদস্য হওয়ার জন্য চেষ্টা করেছেন, কয়বার সদস্য হওয়ার জন্য চেষ্টা করেছেন এবং সদস্য হয়েছেন? নাই বাম্বা প্লাস খুঁচাইতেছেন কেন এনিওয়েজ আমাদের নাই সাবকনশিয়াস, মেবি তাদের অর্গানাইজেশন এত বিগার যে তারা মনে করছে সাবকনশিয়াস ইজ নট ওয়ার্থ ওয়াইল, মেবি। সো এই কারণে আমরা এখনো মেম্বার না, আমরা হইতেও চাই না, আমাদের দরকার নাই, কারণ মানে এখন মানে এত তাড়া নাই, ওরা মনে করে যে দিতে পারে, দিতে পারে, মানে বেসিক্যালি লাভে আসবে কিনা জানি না, মানে বাম্বাতে আমরা জয়েন করতে চাই কেন আসলে, মানে আমরা যে সাবকনশিয়াস আমরা অনেক পুরনো গান আমরা বাম্বাকে জয়েন করতে চাই, কারণটা কি? বিকজ উই ওয়ান্ট টু কন্ট্রিবিউট সামথিং টু বাম্বা নিড সিরিয়াস রেনোভেশন দরকার। বাম্বা কি করা উচিত, বাম্বা আমরা যেরকম একটা পুরা লিস্ট করছিলাম 40টা আইটেম, এই 40টা জিনিস বাম্বার করা উচিত। বাম্বার যদি কখনো লাগে যে সাবকনশিয়াসে জানা আচ্ছা দেখি তো ওরা কি বলে, হোয়াট বাম্বা শুড ডু, আমাদের কাঠামোটা কি হওয়া উচিত, হোয়াট শুড বি বাম্বাস রোল, এই ইয়াং ব্যান্ডের রোল, ইয়াং ব্যান্ডকে নিয়ে তারা কি করবে, গানগুলো কীভাবে পপুলারাইজ হবে, রাইট? আমাদের তো মানে বাংলাদেশের যে ব্যান্ড মিউজিক এতগুলা গান, হ্যাঁ, ক্যান ইউ টেল মি যে বাংলাদেশের টপ 50টা ব্যান্ড, টপ গান কাদের, সবচেয়ে টপে আছে কোন ব্যান্ডটা এবং কোন গানটা রাইট নাও, সবচেয়ে টপ গান কোনটা? ইউটিউব ভিউ, তো এইটা কে করবে? ইউটিউব ভিউ, হ্যাঁ, রাইট। তারপরে ধরেন আমার বাংলাদেশে কতগুলা ব্যান্ড আছে, তাহলে বাম্বার ওই যে 50টা ব্যান্ড তার মধ্যে তো ম্যাক্সিমাম অ্যাক্টিভ না, কিংবা যদি মনে করেন তাদের গান কি ডেইলি বেসিসে বার হচ্ছে, আর যারা গান বাই করতেছে, যারা আসলে কন্ট্রিবিউট করতেছে মিউজিককে, সেটা নিয়ে তো সেটা কি আমার মেইন কাজ হওয়া উচিত, হু ইজ প্র্যাকটিসিং। সো প্র্যাকটিশনারকে খুব তাড়াতাড়ি ইনভলভ করতে হবে বাম্বাতে, স্কুল লেভেলে মিউজিক সবাই যায়, সব জায়গায় ইন্ডিয়াতে আছে না, এই কারণে এত সুন্দর সুন্দর গায়ক বাইরে হচ্ছে না, মানে ফাটাফাটি। আমাদের দেশে ধরেন সরি টু সে, আমি জেমস ভাইকে ছাড়া বাংলাদেশে আর কোনো ব্যান্ডের কোনো আর্টিস্ট দেখি না, রকস্টার বলতে আমি কাউকে দেখি না। জেমস ভাইয়ের হওয়া উচিত বাংলাদেশে, এখন বাইরের থেকে এত আর্টিস্ট নিয়ে আসছে কোটি টাকা খরচ করে, জেমস ভাইকে নাও কোটি টাকা দিয়ে, ইট হ্যাজ টু বি লাইক দ্যাট। বাংলাদেশের মার্কেটে জেমস ভাইকে নেওয়া উচিত কোটি টাকা দিয়ে। জেমস ভাই খুব সহজ সরল হয়ে গেছে, 20 লাখ টাকায় চলে যাবে বা 30 লাখ টাকায় চলে যাবে, খুব সহজ সরল। কেন জেমস ভাই 5 কোটি টাকা পায় না? এআর রহমান কি? বাংলাদেশে তো আমরা চিনি জেমস ভাই ছাড়া রকস্টার কাউকে বুঝি না। উনি ছাড়া আরেকটা দেখান তো কেউ আসছে ওই লাইমলাইটে, আসতে পারবে বা যাওয়ার গতি আছে, কই নাই তো, দেখি না তো। মানে কার এতগুলা গান হিট আছে? জেমস ভাই নিউ ইয়র্কে 2024 ব্লক করে ফেলছিল রাস্তা। হ্যাঁ, হওয়া তো উচিত ওরকমই। জেমস ভাই বাংলাদেশে একটা শো করবে পুরা, এই যে ওই দিন কি আতিফ আসলাম কে আসছে, যাই হোক, তার জন্য রাস্তায় জ্যাম লেগে গেছে না, তো জেমস ভাইয়ের জন্য হওয়ার কথা। আতিফ আসলামকে আমি তো চিনি না, এই জেনারেশন চিনে, ওরা গান শুনে ওরা লাফাইতেছে, একটা যে কোনো একটা ভালোবাসার কুতকুতা দিল। জেমস ভাইয়ের সব কিছু আছে, কই আমরা জেমস ভাইকে ওইভাবে পাই না কেন? তার মানে আমরা বাংলাদেশি, এটা কি বাম্বার করার কথা না গভর্নমেন্টের করার কথা, কার করার কথা, কার কাছে আমরা এই দাবি জানাইলাম? জানাবে, সেটাই তো। বাম্বায় ওই যারা সদস্য তারা পদবি পেয়ে বসে আছে, অ্যাক্টিভিটি নাই। মেবি ওদের কাছে আছে, আমরা জানিও না, আমরা জানি না। না জেমস ভাই আমার সাথে, কিন্তু উনি যান না তো আসলে ওখানে যায় আসলে করবেটা কি, মানে আমরা কিন্তু তর্ক বিতর্কতে অনেক ব্যস্ত। হ্যাঁ, জানা যে বাচ্চু ভাই অনেকবার ট্রাই করছে, নিয়ে বসানোর ট্রাই করছে। আচ্ছা, আরেকটা বিষয়, এখন পর্যন্ত আপনাদের সবচেয়ে স্মরণীয় স্টেজ শো কোথায় করেছেন বাংলাদেশে? আমার কাছে আবার রিফর্ম করার পর গোপালগঞ্জ ওয়াজ দ্য বেস্ট শো।
হ্যাঁ আমার কাছে গোপালগঞ্জে সবচেয়ে বেশি ক্রাউড ছিল 10,000 মানুষ পাগল হয়ে গেছিল। So, আমরা অনেক বছর পরে এত দর্শক দেখছি কিন্তু যদি প্রথম দিকে বলি আমি আর লুকান পাইছি ওরা পায় নাই আমি আর লুকান আর্মি স্টেডিয়ামে শো করছি সেই সময় বা সবাই জেমস ভাইরা ছিল অর্থহীন ছিল অনেকেই ছিল স্টেজে এবং হ্যাঁ বাংলা একটা বাংলা বাংলা তখন অনেক পপুলার মানুষে অনেক পপুলার বাট আমার জন্য স্পেশাল 2021 সালে আমরা এটা করছিলাম বরিশাল স্টেডিয়াম বাট দ্যাট ওয়াজ মাই ফার্স্ট শো না কিন্তু বরিশাল স্টেডিয়ামের থেকে আমার হ্যাঁ তোমরা পাইছো হ্যাঁ ও বরিশাল স্টেডিয়াম তো অনেক অনেক মানুষ ও না আমাদের সবচেয়ে বিগেস্ট কিন্তু না কিন্তু স্মরণীয় যদি বলতে হয় আমি বলবো biggest crowd would be Borishal Stadium. বরিশাল Because the স্টেডিয়াম whole stadium filled. যদি স্মরণীয় আসলে পুরো 5 জন আমরা এখন যে 5-6 জন মেম্বার যারা আছি এদের জন্য স্মরণীয়টা হচ্ছে গোপালগঞ্জ কারণ গোপালগঞ্জ এই টিমটাই পুরোটা বাজাইছে এখানে হ্যাঁ মানে ইউনিভার্সিটি শো ছিল আড্ডাটা মানে মোটামুটি একদম না মোটামুটি শেষ ভাগের দিকে সবার কাছে সবাই তো ব্যান্ড মিউজিশিয়ান আমাদের এখানে আমি বাদে বাংলাদেশের সবচেয়ে পছন্দের মিউজিশিয়ান কে আমার কাছে জেমস ভাই আর কেউ নেই। আমি আপনার কাছে এই প্রশ্নটাই করতে চাইছিলাম যে ফান্টি ভাইয়ের আপনি কিভাবে রিভিল করবেন ওরে বাবা আমাদের কাছে গড এনারা মিউজিক্যালি ও থেকে ফান্টিভাইয়ের গান শুনছি লেজেন্ডারি ভাবির কাছে লেজেন্ডারি Well, actually, আমার millennials দের হিসাব ওরা তো আমার থেকে একটু বুড়া হ্যাঁ বুড়া I would say Rafa is a very inspiring musician to me right now. ভবিষ্যতে বাংলাদেশের মিউজিককে সে সামনের দিকে আরো নিয়ে যায় হ্যাঁ নিচ্ছে তো নিচে তো I mean আপনার কাছে এলআরবি আমি বলছি আপনার কাছে নগরবাউল and LRB মানে মানে একজন জিজ্ঞেস করছেন অনেকেই আছে হ্যাঁ অনেকে বলা যায় না মানে Top five তো হয় না তো থাকেই শাফিন ভাই বা 5টা ব্যান্ড যদি ধরেন ওয়ারফেস এলআরবি নগরবাউল অবভিয়াসলি পুরান নগরবাউল হাসান ভাই আছে আর আর্ক আর মাইলস বলছি হ্যাঁ মাইল বলছেন ঘুরে ফিরে সেই হ্যাঁ ওরাই ওদের জন্যই তো যা না, করতো ওদেরকে- আর ইয়াং জেনারেশন মানে আমাদের বয়সী যারা তারা খুব ভালো করতেছে তারাও ভালো করতেছে। অনেক ব্যান্ড ভালো কিভাবে একটা ব্যান্ড চলে আর কি খুব সংক্ষিপ্তে কিভাবে চলার পিছনে অনেক কিছু লাগে ওই যে বললাম ফার্স্টে বলছি ডেডিকেশনস অ্যান্ড হোয়াট নট এগুলো লাগে ভালো ভালো গান লাগবে আমরাও এককালে ভাবতাম যে সবকিছু হয়তো নেটওয়ার্কিং দিয়ে চলে বাট আলটিমেটলি বুঝতেছি দর্শক নেটওয়ার্কিংয়ে চলে না মানে কথার কথা একটা শো আমি কারোর কাছে গিয়ে বা রিকোয়েস্ট করলাম আমাকে এই শোতে ঢুকান এইভাবে আসলে হয় না একটা প্রপার গান লাগে স্টেজে দাঁড়াইতে হইলে প্রপার গান লাগবে একটা না মানে অনেকগুলো গান লাগবে আমার যেদিন সাবকনসিয়াসে যেদিন 10টা গান প্রপার 10টা গান গাইলেই এটা স্টেজে হিট খায় এবং মানুষ চিনে গায় প্রতিটা গলা মিলায় সেদিনই আমরা সার্থক আদারওয়াইজ আমরা না আমাদের যদি আপনি যদি মনে করেন যে আমাদের শুধু অহনা টপে আছে তার মানে আমাদের 10টার মধ্যে একটা হয়েছে আরো 9টা লাগবে 25 বছর অপেক্ষা করা লাগবে হয়ে যাবে বা হয়তো নেক্সট ইয়ারই বাইরে যেতে পারে Next year-ই বের হয়ে যাবে। বলা যায় না হয়ে যাবে, কোনটা কখন নিয়ে নেয় সো ওইটার পার্সপেক্টিভে দর্শককে তো এত বোকা ভাই লাভ নাই দর্শকের কাছে কাউকে ডাবায় রাখা যায় না মানে কাউকে ওকে নিলা না কত বছর দেখাবে না আলটিমেটলি যাবেই যার মাথায় মাল আছে তো স্টেজেও মাল আছে ব্যাপারটা তো ওরকমই আর এখন নতুন জেনারেশন পুরো জেনারেশন যেটা বললেন ব্যান্ডের ব্যাপারে নতুনটা সবসময় ইন্সপিরেশন ঠিক আছে কিন্তু নতুন না একটা জিনিস ডেভেলপ হচ্ছে সেটা সাউন্ড হ্যাঁ। আর নতুন যে ব্যান্ড Different sound হয়েছে অনেক। সাউন্ডে অনেক পরিবর্তন আসছে এটা পরিবর্তন বা ডেভেলপ যেটাই বলেন হ্যাঁ ওটা একটা সাউন্ড কিন্তু এখনকার ওই সাউন্ড সাথে কম্পেয়ার করতে গেলে এখনগুলো মোর অ্যাপ্রিশিয়েবল হ্যাঁ সাউন্ড তো অনেক সাউন্ড অনেক ডেভেলপ হয়েছে অনেক চেঞ্জ হয়েছে আগে মানুষের পারসেপশন ছিল ডিফারেন্ট ভাবে শোনা ক্যাসেট ফিতা এতটুকু ইকিউ পর্যন্ত শুনতাম এখন তো ওয়াইড স্পেকট্রাম শুনি কানের পাশ দিয়ে বাইরে হয়ে গেছে মানে গান এরকম হয়ে গেছে এখন আগে এতটুকু শুনতাম আমরা তো তখনই এত ইমোশন ক্রিয়েট হতো এখন তো আরো বডির ভিতরে ঢোকার কথা সবকিছু মিলায় তারপরে প্রপার গানটা তৈরি হইতেছে নাকি সেটা কে বিবেচনা করবে দর্শকই করবে আর অনেক সাবজেক্টের গান হইতে হবে শুধু আমরা খালি যদি বুঝি যে মানে ওই যে প্রবার রিপন বলে না যে ভালোবাসা ছাড়াও আরো গান আছে দুনিয়াতে তো ব্যাপারটা আসলে ওরকমই অনেক রকমের গান থাকতে হবে আর জনরা ডিফাইন করে লাভ নেই আমি খালি হেভি মেটালি বাজিলাম থ্রাশ মেটালি বাজিলাম এটা যে যার পার্সোনাল প্রেফারেন্স কিন্তু গান হওয়া উচিত পৃথিবীর সব কিছু নিয়ে যেটা যখন যে ফিল করে এবং সব কিছুরই তো একটা সোশিও কনটেক্সটে কিছু বলার আছে তো এটা মনে করি তো গানের অনেক রকমের স্টোরি থাকবে পার্সপেক্টিভ থাকবে সো নতুন নতুন গান আসতে হবে অনেক ভালো ভালো গান আসতে হবে আচ্ছা আমরা আমরা একদম শেষ ভাগে অহনাটা শুনবো অহনা শোনার আগে আরেকটা বিষয় জানতে চাচ্ছিলাম সাবকনসিয়াসের ভবিষ্যৎ পরিকল্পনা এবং তাদের ড্রিম শো মানে স্টেজে কাদেরকে নিয়ে করতে চায়
কনসার্ট সাবকনসিয়াসের এমনি স্বপ্ন হচ্ছে 12টা অ্যালবাম করা, SUBCON এই 12টা লেটারে 12টা অ্যালবাম হবে সাবকনসিয়াস, যেটাতে আমরা 4 নম্বরে আছি। সো উই হ্যাভ 8 more টু গো। আর স্টেজ শেয়ার করতে চাই, জেমস ভাইয়ের সাথে আমরা স্টেজ শেয়ার করছি, এরকম না যে করি নাই কোনোদিনও, কিন্তু দেশের বাইরেও হতে পারে, মানে ড্রিম শোর ড্রিম শো আমি বলতে পারি আমার ড্রিম শো, আমি এরকম একটা ব্যান্ড হইতে চাই যে আমি যে এলাকায় যাব সে এলাকাতে আমি ফর এক্সাম্পল সৌদি আরবে শো করব, সৌদি আরবের আশেপাশে যত অ্যারাবিক কান্ট্রি আছে সব জায়গা থেকে আমাকে দেখতে আসবে, যেরকম ফিফা ফুটবল দেখতে আসে, হোটেল সেদিন বুক হয়ে যাবে সব জায়গায়, অ্যাটলিস্ট 1 লক্ষ 5 লক্ষ 10 লক্ষ মানুষ আমাকে দেখতে হবে। ওইটা আমার ড্রিম শো, যে আমার মিউজিক এই লেভেলে মানুষ দেখতে আসবে। লাইক মেটালিকা যেদিন সৌদি আরবে শো করলো, এর আশেপাশে মানে আগে থেকে কিন্তু হোটেল বুক হয়ে গেছে, ট্যাক্সি ভাড়া বাইরে গেছে, সব বাইরে গেছে, শুধুমাত্র এক মেটালিকা। যেরকম মেরুন 5 না, যে মিস্টার বিগ কিংবা টুমরোল্যান্ডের মতো অর্গানাইজেশন যখন ব্যাংককে আসবে, যে থাইল্যান্ডে 2026 ফেব্রুয়ারিতে, আমি কিন্তু যাব। এই যে বাংলাদেশ থেকে একটা গ্রুপ যাচ্ছে, বিভিন্ন এই আশেপাশের যত অঞ্চল থেকে চলে যাচ্ছে, রাইট? ইটস এ হিউজ ইনকাম ফর দ্য কান্ট্রি। আমাদের ফ্রেন্ড সার্কেলই তো যাচ্ছে ব্যাংককে কোলপ্লে দেখতে। কোলপ্লে মেটালিকা আসছে, টিকিট অলরেডি মানে শেষ, অলরেডি সোল্ড আউট। আর টিকিটের প্রাইস কম না, মানে বাংলাদেশে ওই টাকা তো ওই টাকা একটু টিকিটই নাই। 30-40 হাজার টাকার টিকিট আমাদের বাংলাদেশে আছে, 30,000 টাকা তো ভাড়া, মানে একটা টিকিটের প্রাইস হয় মিনিমাম। সে দেখতে হবে মানে একদম লাস্টে। হ্যাঁ, দেখা তারপরে আপনার ওখানে আবার যাওয়া, প্লেন ফেয়ার সবকিছু মেলা তো আপনার 2-3 লাখ টাকা খরচ আছে। তো আমাকে যে 2-3 লাখ টাকা দেখতে আসবে, যেদিন দেখতে আসবে সেটাই আমার ড্রিম শো। বাংলাদেশে আমেরিকা থেকে ট্যুর করে আসবে সাবকনশিয়াসকে দেখতে। প্লাস আমরা যেরকম যত টেকনিক্যাল জিনিসপত্র চাই সেগুলা যাতে আমরা অ্যাজ আ আর্টিস্ট বলার মতো ক্ষমতাটা আমাদের তৈরি হয়, এটাও আমাদের খুব চাহিদা। মানে ওইটা বলতে বুঝাইলাম যে আমি বিদেশে যাব, আমি আমার পুরা, আমরা তো স্পিকার পাই তো কনসোল পাই না, কার পাই তো ওই পাই না, এই তো আমাদের জীবনে চলতেছে। তো এগুলো যাতে এগুলো দূর হোক, অ্যাজ আ বিগ ব্যান্ড আমরা যা বলবো আমাদের প্রোডাকশন এরকম হইতে হবে, এটাই আমরা চাই। এরকম প্রোডাকশন আলাদা শো চাই, মানে আমাদের বানাইতে পারতে হবে, স্পিকার বানাইতে পারতে হবে, মাইক্রোফোন বানাইতে হবে, মানে প্রপার গ্লোবালি যেসব শোগুলো হয় এই টাইপের সব সাপোর্ট আপনারা পাবেন। এবং যদি আল্লাহ আপনাদেরকে ওই জায়গায় নেয়, সাপোর্ট না, ওয়াই নট নিজের প্রোডাকশন, যে নিজেদেরই বাংলাদেশ থেকেই যাবে। যেরকম এআর রহমান যখন আসছিল তখন দুবাই থেকে সাউন্ড আসছিল, পুরা সেটআপটা আসছে, লরি ভৈরা আসতেছে। তো আমাদের দেশ থেকে কেন যাবে না এইসব জিনিস? বা আমরা ওইখান থেকে সোর্স করবো, যেটাই করি না কেন আমাদের দেশের মানুষরা কাজ করবে। সুপার মানে মেটালিকার তো নিশ্চয়ই ওদের যে 1500 মানুষজন প্রোডাকশনে যায়, সে 1500 মানুষজন তো ওরা ওইখানে প্রতিদিন দেখে, ওরা অফিস করে, এরকম টাইপের। ওরকম ভাবে একটা প্রোডাকশন ভাবে ব্যান্ড যাক, আমাদেরও তো পুরো প্রোডাকশন আমরা আনতে ছালা পুরা যায়, ব্যাপারটা এরকম। ম্যানেজার লইতে পারি তো পারি না একটা শোতে, অমুকরে নিতে পারি তো পারি না। নির্বাণা একটা ট্রিবিউট আমি দেখছিলাম অনেক আগে, ওরা 100-র উপর শুধু ড্রামারই ছিল ওইখানে। ওই যে 1000 মিউজিশিয়ানস, হ্যাঁ ওটা ট্রিবিউট করতে না, যাই হোক মানে এই টাইপের একটা শব্দটা এইটা হওয়া উচিত। আমার মনে হয় দেয়ার আর সার্টেন ব্যান্ড, লেডি গাগার মতো আর্টিস্টের জন্য নাকি 90টা লরি ট্রাক যায়, কাপড়ই যায় বলে 2টা লরি ট্রাকে। তো আমাদের অ্যাটলিস্ট কাপড় যাক একটা লরি ট্রাকে, আই গেস। মানে আমি জাস্ট সেইং যে কত ড্রিম বলতে আসলে কত কিছু আছে, কি বলবো, কোনটা থেকে কোনটা শেষ করব। না দেয়ার আর সার্টেন ওইটাই ওই বড় প্রশ্ন, যে আমরা আমাদের শোটাকে কেন্দ্র করে যেন বহির্বিশ্ব থেকে লোকজন আসে, বা যেখানেই করা হোক, বিশ্বের যে দেশে করা হোক, হোটেল বুক হয়ে যাবে, দোকানপাট বসবে, মানে একটা আলাদা এনভায়রনমেন্ট তৈরি হয়ে যাবে শুধুমাত্র সাবকনশিয়াসের শোর জন্য। এটাই হচ্ছে একটা স্বপ্নের শো, এভাবে একটা ড্রিম না, এটা ইজিলি পসিবল। যেরকম বিটিএস হচ্ছে 6% অফ দ্য ইকোনমি কিন্তু বিটিএস আর্ন করে। একটা দেশের 6% ইকোনমি আর্ন করে একটা ব্যান্ড। ক্যান ইউ ইমাজিন? তার মানে ওটা গভর্নমেন্ট থেকে তৈরি করা হচ্ছে। আমাদের যে পোশাক শিল্প, সেটা হচ্ছে আমাদের ইকোনমি 20% ব্রিং আউট করে। নাও থিঙ্ক যে একটা ব্যান্ড 6% কোরিয়ার ইকোনমিকে ব্রিং করে, কত বিগ হওয়া সম্ভব একটা ব্যান্ড। না, যেরকম যে 2024-এ জেমস ভাই পুরা লাগা ফেলছে না, অনেকগুলা শো করছে না। আমি শিওর উনি ওনার পাওয়া উচিত ছিল আর অনেক কোটি কোটি টাকা। উনি ট্যাক্স টুক্স দিয়ে আসতেছে না, ওইটা যদি আপনি কাউন্ট করেন দেখবেন একটা রেভিনিউ ইনকামের তো একটা জায়গা পুরো জিনিসটা। আমেরিকা থেকে টাকা আসতেছে, আমেরিকা থেকে ডলারে ঢুকতেছে, ট্যাক্স দিয়ে ঢুকতেছে দেশে। আমরা সেটাই আমরা দেখি ভবিষ্যতে আমাদের ব্যান্ড সেভাবেই দেশে
এবং দেশের বাইরে মানুষদেরকে গান শোনাতে পারে এবং তাদের স্বপ্ন পূরণ করতে পারে। আমরা একেবারেই শেষ ভাগে, এখন শুধু আমরা গানটা শুনবো, তারপর শেষ করবো। আপনাদের কালজয়ী অহনাটা শোনাইতেই হবে। শেষ গান করছি বন্ধুরা। অহনা তুমি যেখানেই থাকো, তোমার জন্য এই গান। আজি বন্ধু এটা আমরা সবসময় দেই, এটা স্টেজে স্টেজে আমাদের জাতীয় অহনা একটু কথা কহো না, অহনা পেছন ফিরে যাও না, অহনা একটু তুমি হাসো না, অহনা কেন ভালোবাসো না। প্রথম দেখাতে আমি প্রেমে পড়েছি তোমার, দুই চোখে আন্ধার দেখি ঘুম আসে না আমার। রাতের বেলা শুয়ে শুয়ে শুধু ভাবি তোমার কিভাবে পাবো আমি। তোমার চোখেতে হারিয়ে যায় আমার এমন ঘন কালো চুল দেখে পাগল যে আমি। এখন হৃদয়ের কথা আমি বলি কারে, আসে না কাছে আমি শুধু ভালোবাসি যারে। একটু কথা কহো না, পেছন ফিরে যাও না, অহনা একটু তুমি হাসো না, অহনা কেন ভালোবাসো না। সামনে দিয়ে যখন তুমি হেঁটে যাও হৃদয়ের মাঝে আমার ঝড় যে ওঠাও প্রেমে পড়ে আমার কি যে হলো। পাগল হলাম আমি, আগে ছিলাম ভালো, স্যারের কথা কিছুই আমার মাথায় ঢোকে না। একদিন তোমায় না দেখে থাকতে পারি না, নীল জোছনায় শোনাবো গান তোমায় যদি তুমি ভালোবাসো যে আমায়। একটু কথা কহো না, পেছন ফিরে যাও না, অহনা একটু তুমি হাসো না, অহনা কেন ভালোবাসো না। কালবেলার দর্শকের গায়ে কি জোর আছে? সরি, গলায় জোর আছে। দুর্দান্ত দুর্দান্ত। হ্যালো কালবেলার দর্শকরা, থ্যাংক ইউ এতক্ষণ আমাদের ইন্টারভিউটা শোনার জন্য। আর কিছু বলতে চাই, সাবকনসিয়াসের গান বেশি বেশি করে শুনো সবাই, আমাদের যত ফ্যান্স আছো। শুধু সাবকনসিয়াস শুনতে হবে, আর কোনো ব্যান্ড শোনা যাবে না। বাংলা গানকে ভালোবাসি, বাংলা গানই করতে চাই আজীবন। অ্যালবাম হচ্ছে রূপকথার কাব্য, আসতেছে অক্টোবরে ইনশাল্লাহ। প্রথমে তোমাদের কথা চিন্তা করে সিঙ্গেলস বের করতেছিলাম, পরে চিন্তা করলাম যে না, সিঙ্গেলস দেওয়া যাবে না, ফুল অ্যালবাম একসাথে শুনতে হবে। সো থাকো সাবকনসিয়াসের সাথে, এই দোয়াই করি। আর আমরা অনেক এক্সাইটেড অডিয়েন্সের সাথে দেখা করার জন্য, Right. বিভিন্ন জেলায় গিয়ে রাইট, ডেফিনেটলি, হ্যাঁ।